আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের প্রধান চাওয়া ডক্টর ইউনূস সরকারের যত দ্রুত সম্ভব পতন। ফ্যাসিবাদের দোসর সব বাম দল এবং এরশাদের জাতীয় পার্টিও তাই চায়। টপ করে ডক্টর ইউনূসের পতন ঘটলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। লন্ডন বৈঠকের আগে কিংবা পরে এদের সেই চাওয়ার বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। এপ্রিলে পূর্ব ঘোষিত সময়ের চেয়ে নির্বাচন মাস দুয়েক এগিয়ে আসায় তারা অবশ্য খুশিই হবেন, কারণ আওয়ামী লীগ ও ভারতের প্রধান শত্রু নিঃসন্দেহে এখন ডক্টর ইউনূস। দিল্লির বিরাগের তালিকায় এরপর জামাত ও ইসলামিস্টরা। বর্তমান বাংলাদেশে বিএনপি সন্দেহাতীতভাবে সর্ববৃহৎ দল। তারা বরাবরই চাচ্ছিল যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতাসীন সরকার বিদায় নিক। দলটির নীতি নির্ধারকরা বাস্তবসম্মতভাবেই মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জনগণের কাছে বিএনপিকে ভোট দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যে কোনো রূপে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে থাকলে বিএনপির আসন সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা ছিল। সেই ঝামেলা বিনা চেষ্টায় মিটে গেছে। গত 10 মাসে বিএনপির বেশ কিছু নেতার উগ্র অশালীন কথাবার্তা, সারা দেশের মাঠ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং ভারত প্রশ্নের রহস্যময় অবস্থানের ফলে জনগণের একটা উল্লেখযোগ্য অংশ ক্রমেই বিরূপ হয়ে উঠলেও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় সংসদ নির্বাচনে দলটির অন্তত 2/3 আসনে জয় না পাওয়ার কোনো কারণ আমি এখনো দেখছি না। সম্প্রতি লন্ডন বৈঠকের প্রেক্ষাপটে সেই সম্ভাবনা বরং আরো বেড়েছে। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের যৌথ বিবৃতি সরকারের পক্ষ থেকে বিএনপির রাজনৈতিক কর্তৃত্বের এক প্রকার স্বীকৃতি। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখা প্রয়োজন। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাভোগী দল বিএনপি হলেও খুব বুদ্ধিমত্তার সঙ্গে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনে জড়িত হয়নি। কাজটিতে পুরোপুরি লাভ হয়েছে তাদের, অথচ দায়ভার বহন করতে হবে অন্যদের, বিশেষ করে ছাত্র নেতৃত্বের। রাজনীতির মারপ্যাচ না বুঝে শুধু তারুণ্যের আবেগ দ্বারা পরিচালিত হলে পরিণতি এমনটাই হয়ে থাকে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির পর দ্বিতীয় শক্তিশালী দল অবশ্যই জামায়াতে ইসলামী। 16 বছরের প্রচন্ড বৈরী পরিবেশ থেকে তারা মাত্র গত আগস্টে মুক্তি পেয়েছে। জামাতের আমির সপ্তাহ দুয়েক আগে, ঈদের আগে নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। কাজেই নির্বাচন বিষয়ক অনিশ্চয়তা কেটে যাওয়ায় তাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। যদিও অন্তর্বর্তী সরকারের আয়ু বাড়লে জামায়াত তুলনামূলকভাবে নিরাপদে থাকত, কারণ বিএনপি ক্ষমতাসীন হলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী সম্ভাব্য বিরোধী দল হিসেবে দলটি নানা রকম চাপের মধ্যে পড়বে বলেই আমার ধারণা। তাছাড়া 2001 সালে ইসলাম ও ভারত প্রশ্নে বিএনপির যে অবস্থান ছিল বর্তমানে দৃশ্যত তার অনেকটাই পরিবর্তন ঘটেছে। ইসলামের নাম শুনলেই বিএনপির কোনো নেতার ভ্রু কুঁচকে যাচ্ছে। দলের মধ্যে তথাকথিত সেকুলার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জাতীয়তাবাদী দলের নেতারা ভারতীয় বয়ানে ভিন্ন মতাবলম্বীদের মৌলবাদী বলে গালি দিচ্ছেন। সুতরাং ফেব্রুয়ারির পর জামায়াতের জন্য পরিস্থিতি বেশ প্রতিকূল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। সম্ভবত সেটা আগাম বুঝতে পেরে লন্ডন বৈঠক প্রসঙ্গে জামায়াতে ইসলামী কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। ছাত্রদের নতুন দল বিগত 10 মাসে তৃতীয় শক্তি রূপে গড়ে উঠতে ব্যর্থ হয়েছে। বহুধা বিভক্ত ছাত্র ও যুব শক্তির সংগঠিত হওয়ার জন্য আরও সময় প্রয়োজন ছিল। সে কারণে জুলাই আন্দোলনের তরুণ নেতারা নির্বাচন দেরিতে চাচ্ছিলেন। নেতৃত্ব নিয়ে কোন্দল, আদর্শিক মতপার্থক্য, অনভিজ্ঞতা, দাম্ভিকতা, আর্থিক সীমাবদ্ধতা প্রভৃতি নিয়েও এনসিপি এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি। গত বছর আগস্টে এই তরুণ নেতাদের যে বিপুল জনপ্রিয়তা ছিল তারও গ্রাফ লক্ষণীয়ভাবে নিম্নমুখী। এই পরিস্থিতিতে লন্ডন বৈঠক এনসিপির জন্য কোনো সুখবর বয়ে আনেনি। রয়্যাল পলিটিক বলে একটা ইংরেজি শব্দ রাজনীতি বিষয়ক একাডেমিক লেখালেখিতে বেশ ব্যবহৃত হয়। মোটা দাগে শব্দটির অর্থ হলো রাজনীতিতে নীতি ও আদর্শের চেয়ে বাস্তবতা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ধাক্কা খেতে খেতে একসময় ছাত্রনেতারাও রিয়াল পলিটিক রপ্ত করে ফেলবেন। পাঠকদের বোঝার সুবিধার্থে লন্ডন বৈঠকে রিয়াল পলিটিকের একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অংশ নিয়েছেন। কিছুদিন থেকে মনে হচ্ছিল বিশেষভাবে এই দুজনের উপর বিএনপির নেতৃত্ব
অতিশয় রুষ্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতারা আনুষ্ঠানিকভাবে দুই ছাত্র উপদেষ্টা এবং ডক্টর খলিলের পদত্যাগ দাবি করেছিলেন। বিএনপির বেশ কিছু নেতা নিরাপত্তা উপদেষ্টার সমালোচনা করতে গিয়ে তার সম্পর্কে অত্যন্ত অরুচিকর ও অনভিপ্রেত ব্যক্তিগত আক্রমণও করেছেন। বিশ্বস্ত সূত্রে জেনেছি ডক্টর ইউনূস ও তারেক রহমানের যৌথ বিবৃতির খসড়া প্রস্তুতেও ডক্টর খলিলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বৈঠকের ভেন্যু লন্ডন ডরচেস্টার হোটেলে তারেক রহমান পৌঁছালে ডক্টর খলিল তাকে অভ্যর্থনা জানান। অনেক পাঠকই হয়তো জানেন না যে আজ থেকে 2 দশক আগে এই ডক্টর খলিলের সঙ্গে তারেক রহমানের বিশেষ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এটাই রিয়েল পলিটিক। আরও একটি তথ্য দিয়ে এই আলোচনা শেষ করব। ঢাকায় আমার কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম ডক্টর খলিল। খানিকটা তাত্ত্বিক আলোচনা ও রাজনীতির গল্প শেষে এবার জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অনেকেই হয়তো সেখানে জনমতের প্রকৃত প্রতিফলন দেখতে পাওয়ার দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় জনমত জরিপ নিঃসন্দেহে সংস্কার ইস্যু আশু নির্বাচনের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু প্রশ্ন হলো, দেশের কত শতাংশ মানুষ এসব জনমত জরিপে অংশ নেয়? সোশ্যাল মিডিয়ার মন্তব্য পড়লে তো মনে হবে যে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাস্তবতা কি তাই? আমি তো জামায়াতে ইসলামী 50টির বেশি আসন পেলে ভীষণ রকম অবাক হব। আমার ধারণা সোশ্যাল মিডিয়ায় জামায়াতের সমর্থকরা বিএনপির সমর্থকদের তুলনায় বেশি সক্রিয়, তাই আমরা সেখানে জামায়াতের এক ধরনের ভ্রান্ত প্রতিফলন দেখতে পাচ্ছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন। তাদের একটি অংশ এখন ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করলেও আমার মনে হয় না তারা মন্তব্য লেখেন অথবা কোনো জরিপে অংশ নিচ্ছেন। তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমার কাছে মনে হয়েছে নির্বাচনের প্রতি তাদের আগ্রহ থাকলেও বিএনপির অসহিষ্ণুতা তারা মোটেই পছন্দ করছেন না। বর্তমান বাংলাদেশের অবিসংবাদিত অভিভাবক তুল্য বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে খানিকটা ঘরে বন্দী থাকলেও তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জনমত সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। ঈদ উল আজহার পরের দিন বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি নাকি কিছুটা বিরক্তি নিয়েই সময়োপযোগী দিক নির্দেশনা দিয়েছেন। সম্ভবত তার হস্তক্ষেপের ফলে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সফল বৈঠকটি শেষ পর্যন্ত হতে পেরেছে। বাংলাদেশের মানুষ বেশ রাজনীতি সচেতন। আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ রাজনীতি নিয়ে এতটা মেতে থাকেন। 1991 থেকে 2001 সাল পর্যন্ত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা রীতিমতো উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। এরপর 2008 সালে মঈন ফখরুদ্দিন ভোটের আয়োজন করলেও ভারত ও সেনাবাহিনীর আঁতাতের ফলে নির্বাচনের ফলাফলে জনমতের সঠিক প্রতিফলন ঘটেনি। অর্থাৎ 25 বছর ধরে আমরা একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দ্বারা কলুষিত ও দুর্বল প্রশাসন দিয়ে এই কাজটি করা প্রফেসর ইউনূসের জন্য মোটেই সহজ হবে না। লন্ডন বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সময় গণনা শুরু হয়ে গেছে। অতীতে দেখা গেছে সুবিধাবাদী প্রশাসন সর্বদা হাওয়া বুঝে কাজ করে। এবারের হাওয়া বিএনপির পক্ষে তীব্র বেগে বইছে। এই অবস্থায় নৈতিকভাবে দুর্বল পুলিশ ও সুবিধাবাদী প্রশাসন দিয়ে ডক্টর ইউনূস প্রতিশ্রুতি মাফিক বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন আয়োজন করতে পারবেন কিনা এ নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে বলেই আমি ধারণা করছি। জনগণের মনের কথা আমার জানা নেই, তবে আমার ব্যক্তিগত কিছু প্রত্যাশার কথা বলে আজকের লেখা শেষ করব। আমি চাই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট শাসকের আবির্ভাব না ঘটুক। ভারতীয় আধিপত্যবাদ অন্য কোনো দলের ঘাড়ে সওয়ার হয়ে ফিরে না আসুক। দেশের সম্পদ লুটপাট বন্ধ হোক এবং সব শ্রেণীর নাগরিক আইন অনুযায়ী সুরক্ষা পাক। কিন্তু বাস্তবতা হলো অন্তত কয়েকটি অতি প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমার 4টি প্রত্যাশা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো 2 মেয়াদের প্রেসিডেন্সিয়াল পদ্ধতি আমাদের গ্রহণ করা উচিত। রাজনৈতিক দলগুলো যদি ওয়েস্টমিনস্টার পদ্ধতি পরিবর্তনে কোনোভাবে সম্মত না হয় তাহলে কমপক্ষে প্রধানমন্ত্রীর মেয়াদ অবশ্যই 2 মেয়াদে সীমিত করা দরকার। দ্বিতীয়ত, আগামী সংসদ নির্বাচনের আগে কেয়ারটেকার সরকারের রূপরেখার বিষয় ঐক্যমত্যে পৌঁছানো আবশ্যক। তবে সর্বশেষ প্রধান বিচারপতিকে কেয়ারটেকার সরকারের প্রধান করার পুরনো পদ্ধতি কোনোভাবেই অনুসরণ করা যাবে না। ওই পদ্ধতির ফলে বিচার বিভাগ বিতর্কিত হয়েছিল।
তৃতীয়ত, ভারতীয় আগ্রাসন মোকাবেলা এবং সামরিক ও বেসামরিক প্রশাসনে ভিনদেশি দালালদের অনুপ্রবেশ প্রতিরোধ করার লক্ষ্যে নির্বাচনের আগে একটি জাতীয় চার্টার প্রণয়ন করা আবশ্যক। সর্বশেষ, সব নাগরিকের সম অধিকার এবং আইনের সুরক্ষা প্রাপ্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী পদমর্যাদায় ন্যায়পাল নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করা যেতে পারে। আমার কোনো প্রত্যাশা পূরণ না হওয়ার সম্ভাবনাই আমি অধিক দেখতে পাচ্ছি। দর্শক, আজ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী বুধবার আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন আমার দেশের ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।